তিনি যখন ছিলেন তখন আমরা অনুভব করেছি তিনি আছেন। তার চলে যাওয়ার পরে অন্তত ১৫০ বছর পার হয়েছে, তারপরে আমরা অনুভব করি তিনি আছেন, তাকে থাকতে হবে। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। নামের আগে অনেকগুলো অভিধা আছে, আমরা সেই পরিচয়ে তাকে পরিচিত করতে চাইনি। আমরা প্রধানত তাকে চিনেছি তিনি আমাদের জাতীয় সঙ্গীতের রূপকার। তিনি আমাদের জাতীয় জীবন নয়, শুধু আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিনতায় সারাক্ষণ তিনি আমাদের চলার পথে পাথেও, আমাদের বিষণ্ণতায়, আমাদের আনন্দে, আমাদের একাগ্র যে নৈকট্য, নিজের সাথে নিজের সব কিছুর মধ্যে তিনি জড়িয়ে থাকেন। এমন আলোচনা যখন আমরা শুরু করি, সেই আলোচনার ফাঁকে ফাঁকে রবীন্দ্রনাথ উঁকি দেন ঠিকই, কিন্তু আমরা টের পেয়ে যাই তাকে ছাড়া আমাদের আলোচনা, আমাদের যে কোনো বিষয়ের অবতারণা অনেকটাই পাংশে হয়ে যায়। সেই পাংশে হয়ে যাওয়া যেই সময় আমাদের চারপাশে আমরা টের পাই, আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের চারপাশে যা কিছু প্রবহমান, সেই সব কিছুর মধ্যে তার উপস্থিতি যখন অনুপস্থিতির লক্ষণ তোলে, আমরা আবার স্মরণ করতে চাই তাকে এবং আবার তাকে কাছে টেনে নিই একটা রিলে রেসের মতো করে, যোগাযোগ দৌড়ের মতো করে একটা দণ্ড হাতে নিয়ে দৌড়তে চাই পরের মানুষের, পরের বৃত্ত যিনি পূরণ করবেন তার হাতে পৌঁছে দেওয়ার জন্য। প্রজন্ম থেকে প্রজন্মে রবীন্দ্রনাথ ছুটে চলেছেন, আমরা তাকে বহন করে চলেছি। বাংলা ভাষাভাষী মানুষ, এমনকি ভিন্ন ভাষাভাষী মানুষ যারা পৃথিবীতে আছেন, তারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর কত গভীরতর মানবিক অনুভূতির গভীরে ডুব দিয়েছিলেন এবং মানব জীবনের যা কিছু মণিমুক্তা সব কিছু তুলে আনতে চেয়েছিলেন। এই যে নিরলস প্রক্রিয়া, তার সাথে যুক্ত হয়েছিলেন তিনি এবং নিভৃতির মধ্যে ছিলেন, কখনো কখনো জনসমাবেশে ছিলেন। যখন, যতক্ষণ, যেখানে তিনি ছিলেন, প্রকৃত অর্থে মানুষের সাথে ছিলেন এবং সে কারণেই মানুষের দুর্দিনে আমরা রবীন্দ্রনাথকে মানুষের কাছে পাই। এ কোনো বদান্যতা নয়, রবীন্দ্রনাথ তার নিজ গুণে মানুষের পাশে থাকেন। আমাদের কৃতজ্ঞতা তার কাছে। প্রিয় দর্শক, সকালবেলার রোদ্দুরে আপনাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখানে আছেন, দেশে কিংবা দেশের বাইরে, তারা নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানটি একটু অন্যরকম করে দেখবেন। আমরা আমাদের মাঝে খুব গুণী একজন মানুষকে পেয়েছি। আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন তারা নিশ্চয়ই তার সম্পর্কে জানেন এবং আমরা খুব কৃতজ্ঞতার কাছে যে তিনি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদের স্টুডিওতে আছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। স্যার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন আরিফুর রহমান নাইম, স্বত্বাধিকারী ঐতিহ্য। আমি স্যারের কাছে পরে যাব, যে উপলক্ষে স্যারের বাংলাদেশে আসা, এবার ঢাকায় আসা এবং আপনার সাথে যে যোগাযোগ, সেই সম্পর্কে আপনি নিজে থেকে যদি শুরু করে দেন আলোচনাটা। মূলত আমরা গত ৩ বছর ধরে একটা কাজ করছিলাম। আমরা তো ২০০৩ সালে আমরা প্রথম রবীন্দ্র রচনাবলী প্রকাশ করি 18 খণ্ডে। তো এরপর যেটা হয়েছে যে এটা তো বারবার রিপ্রিন্টও হয়েছে। তো একটা পর্যায়ে এসে আমাদের মনে হলো যে না, মানে এটাকে আরও ভালোভাবে বা আরও সুন্দরভাবে বিন্যস্ত করে কিভাবে ছাপানো যায়। তারপর আমরা সৈয়দ আকরাম হোসেন স্যারের কাছে যাই এবং উনি রাজি হন যে না, আমাদের এই সম্পাদনা করার জন্য। ওই কাজটাই সমাপ্ত হয়েছে গতকালকে এবং ওইটার প্রকাশনা অনুষ্ঠান ছিল জাদুঘরের প্রধান মিলনায়তনে। অর্থাৎ আমরা 30 খণ্ডে রবীন্দ্র রচনাবলীটা বাংলাদেশের পাঠকদের কাছে তুলে দিয়েছি গতকালকে। এটি কি আগের যে প্রকাশনা ছিল তার সাথে ছেদ ঘটিয়ে করেছেন, নাকি সেই সংখ্যাগুলো সাথে মিলিয়ে আরো পরিবর্ধিত হয়েছে? এটা পরিবর্ধিত হয়েছে এর জন্য যে আপনি জানেন যে বিশ্বভারতী থেকে যে 18 খণ্ডের রচনাবলী, ওটার পাশাপাশি কিন্তু 19 খণ্ডে চিঠিপত্রগুলো আলাদাভাবে ছাপানো হয়েছিল। আমরা সেই চিঠিপত্রগুলো রচনাবলীতে অন্তর্ভুক্ত করেছি। এছাড়া ছিন্নপত্রাবলী, ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী, এছাড়া গীতবিতানকে নতুনভাবে এখানে আমরা অন্তর্ভুক্ত করে নিয়েছি। তো পুরোপুরি এটার বাইরেও মূল যে কাজটা আকরাম স্যার করেছেন সেটা হচ্ছে যে প্রকাশ ক্রম অনুযায়ী লেখাগুলোকে সাজানো হয়েছে। আগে যেরকম বিক্ষিপ্তভাবে ছিল, যে যখন যেটা হাতে পাওয়া গিয়েছিল, বিশ্বভারতীরও করার কিছু ছিল না, সেটাই একটা খণ্ড আকারে এসেছিল। আমরা সেটা বিন্যাসটা ঠিক করা হয়েছে, এবার একদম প্রকাশ ক্রম অনুযায়ী ছাপানো হয়েছে রচনাবলীতে। স্যারের কাছে যাই। স্যার, আমরা ইতিহাস থেকে দেখি যে
প্রথম খণ্ড রবীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড প্রকাশিত হয় 1939 সালে এবং রবীন্দ্রনাথ তখন জীবিত ছিলেন। তো তারপর থেকে বিশ্বভারতীর প্রকাশনা এবং আমরা অনানুষ্ঠানিক আলোচনায় আলোচনা করছিলাম যে সেই রেক্সিনে বাঁধাই মেরুন রঙের সেই যে মলাটবন্ধী বই, আপনি বলছিলেন সোনার জলে লেখা, সেই জায়গা দুরকম ছিল বিশ্বভারতীর, যাকে বলে পেপার ব্যাক তাও ছিল ধূসর কাগজে মলাট, আর একটা ছিল রাজ সংস্করণ যাকে বলে, সেটা হচ্ছে ওই রেক্সিনে বাঁধানো বাদামি রঙের রেক্সিন, মেরুন 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 রেক্সিন এবং তাতে সোনার জলে নাম লেখা। তাতে প্রায় 31 খণ্ড পর্যন্ত বেরিয়েছিল, দুটো অচলিত সংগ্রহ নিয়ে। আচ্ছা, তো সেটাই প্রথম দিকে ছিল, মানে সেগুলোই রবীন্দ্র রচনাবলীতে বলতে আমরা সেটাই বুঝতাম। তার আগে অবশ্যই 1908 কাব্যগ্রন্থাবলী বেরিয়েছিল, সেটা অন্যরকমের, সেটা রবীন্দ্র রচনাবলী ওই নয়, 1939 থেকে আবার নতুন করে শুরু হলো। তো সেইতে পরে কিন্তু বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথের শতবর্ষে পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ করলেন, 125 বছরে আবার পশ্চিমবঙ্গ সরকার আরেকটা প্রকাশ করলেন। তখন এরা ঐতিহ্য থেকে বেরোলো পাঠক, হ্যাঁ পাঠক সমাবেশ আরেকটি বার করেছে। তো এইটি হচ্ছে চূড়ান্ত, যে 30 খণ্ডটা বড় কথা নয়, কত পৃষ্ঠা, এবং আগেকার যে হাতে ছাপা অক্ষর, হাতে বসানো অক্ষর, তার তুলনায় কম্পিউটারে তো অনেক বেশি ঘন করা যায়। ফলে এতে যে 30 খণ্ড, এটা আগেকার 31 খণ্ডের চাইতে অনেক বড়, মানে পৃষ্ঠা হিসাবে 22,500 পৃষ্ঠা, ভাবা যায় না। স্যার এই জায়গাগুলোতে একটা তো থাকে যে প্রকাশনার আনুষ্ঠানিকতা থাকে, এবং আপনি যেটি বলছিলেন, আমরা যখন অতিথি রুমে কক্ষে ছিলাম, যে রবীন্দ্রনাথের তো একভাবে আমরা মনে করি যে বৈশ্বিক যে অবস্থা আমরা দেখি, কোথাও না কোথাও সাংস্কৃতিক একটা ক্ষয় তো আছেই। মানে উৎকর্ষের যেদিকে আমরা যেতে চেয়েছিলাম, যেদিকে যাবার কথা ছিল আমাদের, যে মাত্রায় গতিশীলতা তৈরি হওয়ার কথা ছিল, কোথাও না কোথাও ছন্দপতন তো আছেই। সেরকম একটা অবস্থাতেও রবীন্দ্রনাথের রচনাবলী বের করবার যে ঝুঁকিটি ঐতিহ্য নিল, হ্যাঁ, আপনি সেই প্রসঙ্গে বলছেন। এইটা একটা ভয়ঙ্কর দুঃসাহসের কাজ আমি বলবো এটা একটা সংগ্রাম এই অর্থে যে সত্যি সত্যি তো রবীন্দ্রনাথ বা বড় লেখক, কবি, শিল্পী, তাদের যে আমরা গ্রহণ করব, তার বিরুদ্ধে সারা পৃথিবীর রাজনীতি, অর্থনীতিতে কতগুলো স্রোত আছে। যেমন বিশ্বায়ন একটা স্রোত, সারা পৃথিবী জুড়ে মৌলবাদের যে দাপট, সেটা একটা স্রোত। এই সমস্ত স্রোতের বিরুদ্ধে বা নানা রকম সংকীর্ণতার বিরুদ্ধে মানুষ যখন মানুষ হিসেবে মাথা তুলে আকাশে মাথা ছুঁয়ে দাঁড়াতে চায় উঁচু হয়ে, এবং দুহাত সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায়, তখন যারা মানুষকে সেই উপলব্ধিতে ঠেলা দিয়ে পৌঁছে দিতে পারেন, বড় বড় কবি, লেখকেরা, রবীন্দ্রনাথ তার মধ্যে একজন। নিশ্চয়ই। ফলে এই যে লড়াই মানুষের নিজের বিরুদ্ধেই প্রায় লড়াই, তার নানান ধরনের যৌথতা, সংকীর্ণ যৌথতা, তার বিরুদ্ধে একটা লড়াই। এই লড়াইটা চালানোর জন্যই হয়তো রবীন্দ্রনাথকে আমাদের দরকার, বা শেক্সপিয়ারকে দরকার। কিন্তু শেক্সপিয়ার বা আইসকুলাস বা সোফোক্লেস বা গাইটে, এদের সঙ্গে রবীন্দ্রনাথের তফাৎ হলো, আমাদের বাঙালির সাংস্কৃতিক জীবনে রবীন্দ্রনাথ যেমনভাবে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছেন। অর্থাৎ আমরা যে কোনো একটা অনুষ্ঠান করব, শুরু হবে রবীন্দ্রসঙ্গীত দিয়ে বা নজরুল গীতি, যাই হোক, মাঝখানে একটা গান, শেষে একটা গান, আবৃত্তি হবে রবীন্দ্রনাথের, কেমন। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু অন্য কোনো স্রষ্টার, জার্মানিতে গয়েটেকে নিয়ে এত মাথা ঘামানো হয় না, শেক্সপিয়ারকে নিয়ে ইংল্যান্ডে এরকম মাথা ঘামানো হয় না, গ্রিসে নাটক হয়, কিন্তু এই প্রতিদিনের ব্যাপারে। তাছাড়া এই বাইরের আনুষ্ঠানিকতার বাইরে আমাদের ঘরে, ব্যক্তিগত জীবনে কাকে আমরা সকলের আগে রাখতে চাই, রবীন্দ্রনাথকে চাই, নজরুলকেও চাই। তো এই অর্থাৎ আমার ব্যক্তি হিসেবে আমি যখন নিঃসঙ্গ থাকি, তুমি যেমন বলছিলে যে আমাদের একার বিষাদে, দৈনন্দিনতায়,
তো রবীন্দ্রনাথকে আমরা মানুষ হিসেবে একা যখন আমি থাকবো তখনও চাইবো, আবার সকলের সঙ্গে মিলে যখন অনুষ্ঠানে যাব তখনও চাইবো। এরকম চাওয়া সত্যি সত্যি আর কোনো লেখক বা কবি পাননি আমাদের। সেই জন্যে এই লড়াইটা আমাদের জারি আছে, চারপাশের ওই স্রোতের বিরুদ্ধে লড়াই। এবং তারই বলবো সে লড়াইয়েরই এক পক্ষ হয়ে নাঈম ভাই এই 30 খণ্ড রবীন্দ্র রচনাবলী বার করলেন। যারাই করেন, শুধু উনি কেন, যারাই করেন এই এই সাংস্কৃতিক একটা সংগ্রামে আমরা একটা পক্ষ বেছে নিই। এইটাই রবীন্দ্রনাথ সেখানে আমাদের একজন সেনাপতি। নিশ্চয়ই। আমি নাঈম ভাইকে বলি যে একটা নিষেধাজ্ঞা একটা সময় পর্যন্ত ছিল রবীন্দ্র ভারতীর বা বিশ্বভারতীর, এই যে 100 বছরের নিষেধাজ্ঞা রবীন্দ্র রচনা বলির উপর বা রবীন্দ্র কর্মের প্রকাশনার ক্ষেত্রে তাদের একটা নির্ধারিত দৃষ্টিভঙ্গি ছিল 60 বছর। 60 বছরের এই নিষেধাজ্ঞা উঠে যাবার পরে তারপরে রবীন্দ্রনাথের যে চর্চা বা প্রকাশনার অর্থে আমি নাই বাজাই, বিশেষ করে রবীন্দ্রনাথের গান নিয়ে যা হয়, মানে অনেক ভিন্ন মত থাকে। কেউ মনে করেন যে যুগোপযোগী করে পরিবেশন করা, অনেকেই বলে থাকেন, সেটা বিভ্রান্তিও থাকে অনেক সময় যে আধুনিক যন্ত্র ব্যবহার করছি। তা আমি ঠিক নিশ্চিত নই যে রবীন্দ্রনাথ নিজে যখন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বাজাচ্ছেন পিয়ানো কিংবা অর্গান, তখন সেটি আধুনিক ছিল কিনা, মানে সেটি আধুনিক নয় কিনা। নিশ্চয়ই। তো সেই জায়গাটিতে গানের কথা, সুর, বাণী এবং কখনো কখনো রবীন্দ্রনাথকে যখন আমরা উপস্থাপন করি সাহিত্যের উঠোনে, সেই ক্ষেত্রেও রবীন্দ্রনাথকে উপস্থাপনা করার ক্ষেত্রে একদম সনাতন যে ভঙ্গিমা আছে, একটু রাবীন্দ্রিক হয়ে ওঠা, আমরা যখন বলি যে একটু কাব্যিক হয়ে উঠলে বলি একটু রবীন্দ্র ঢঙে কথা বলছে, এই যে একটা বিশিষ্ট ঢং, বিশিষ্ট আঙ্গিক, মানে ফর্মের দিক থেকে যেটি ঘটেছে, সেই জায়গাগুলোতে কোথাও মূল ধারার, মূল স্রোতধারার যেদিকে যাওয়ার কথা ছিল, ব্যর্থ এটা ঘটে কিনা আধুনিকতার নামে। স্যার কি বলেন? আমি ওনার কাছে পরে যাব। হ্যাঁ, আমি তো মনে করি সময় যখন বদলাবে তখন এই ঢংগুলো বদলাবে। রবীন্দ্রনাথের সময়ের ঢং এই মুহূর্তে আমি মনে করি খুব প্রাসঙ্গিক নয়। বাদ্যযন্ত্রের কথা তুমি বলছিলে, আমি এক রবীন্দ্রসঙ্গীত শুনেছি, তার সঙ্গে স্যাক্সোফোন বেজেছে এবং আমার দারুণ লেগেছে। যে স্যাক্সোফোন জ্যাজের সঙ্গে বাজে, সেই স্যাক্সোফোন রবীন্দ্রসঙ্গীতের ইন্টারলিউড হিসেবে বেজেছে। আমার মনে হয় দারুণ। জীবনও যখন শুকায় যায়ের মতো গানের সঙ্গে স্যাক্সোফোন বেজেছে। তা আমি মনে করি নতুন নতুন অর্থ বেরিয়ে আসতে পারে নতুন নতুন বাদ্যযন্ত্র ব্যবহার কর। কি মূল কোন জায়গাটা আমাদের রেখে দিতে হবে, কথা এবং সুর। এবং আমি এটাতেও আমি খুব রাজি নই, মাঝখান থেকে শুরু করলাম। রবীন্দ্রনাথের গানের একটা সংগঠন আছে, এই সংগঠন গোড়া থেকে একটা কথা বলে মাঝখানে সেটা বিস্তার ঘটায়, তার সঞ্চারিতে অন্তরাতে সেটা সঞ্চারিতে স্বরান্তর ঘটে, আবার আভোগে গিয়ে শেষ হয়। এই সংগঠনটাকে আমি কেউ ভাঙুক এটা আমি চাই না, এতে আমাকে রক্ষণশীল মনে হতেই পারে, কিন্তু আমি চাই যে বাদ্যযন্ত্রের নানা রকম এক্সপেরিমেন্ট হোক। হারমোনিয়ামও তখন আধুনিক ছিল, হারমোনিয়াম তো রবীন্দ্রনাথ পছন্দ করতেন না, কিন্তু এখন শিল্পীরা হারমোনিয়াম ছাড়া বা কিবোর্ড ছাড়া খুব মুশকিলে পড়ে, আমি দেখেছি সেটা। তো বাদ্যযন্ত্রের পরীক্ষা নিরীক্ষা হোক, দেবব্রত বিশ্বাসকে এর জন্য খুব ধিকৃত হতে হয়েছে, কিন্তু মানুষ কিন্তু তার গান নিয়েছে। এবং দেবব্রত বিশ্বাস যেভাবে রবীন্দ্রসঙ্গীতকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, এরকম কম শিল্পী দিয়েছে। কাজে এই 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 চারপাশের ব্যাপারগুলো বদলাবে। আমি চাই যে ন্যূনতম যে জায়গাটা, কথার সংগঠন এবং সুর, এইটুকু রক্ষা করে আর যে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা হতেই পারে। সেটা স্যার আমি এই কথাটা বলে আপনার সাথে উপসংহারটা নিয়ে, প্রসঙ্গটার বিশেষ করে গানের, যেমন ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় আপনারা আরো ভালো দেখেছেন এগুলো, কথা এবং সুর অবিকৃত থাকলে যেটি হয়, যিনি গানটি লিখেছেন গীতিকবি এবং যিনি সুরারোপ করেছেন, তিনি তো একটা দৃশ্যকল্প তৈরি করেছেন, সেই দৃশ্যকল্পটি অনেক বেশি মূর্ত হয়। মানে দৃশ্যকল্পটি যদি আমি খুব মূর্ত করে তুলতে চাই, অনেক বেশি বর্ণিল করে তুলতে চাই, আমাকে তো সেই জায়গায় অবিকৃত থাকতে হবে। তুমি শিল্পী হিসেবে তুমি এই উপলব্ধিটা তোমার একেবারে যথার্থ। সেই জায়গাটা না হলে কিন্তু মুশকিল, আর মাঝখান থেকে শুরু করার তো কোনো মানেই নাই। আমাদের ভারতীয় বাংলা গানের তো একটা কাঠামো আছেই, কিন্তু আজকাল অনেকেই হঠাৎ করে ওমা ফাগুনে তো নামের বনে গ্রামে থেকে শুরু হয়ে গেল।
নাইম ভাই যেটা বলছিলেন সেটি হচ্ছে যে এই এই যে 22,500 পৃষ্ঠার রবীন্দ্র রচনাবলী, সেটি আমি জানি না ছাপাখানার যে মূল্য এখন মানে অনেক বেশি, তো না, আর্থিক বিনিয়োগের না, এটা তো স্বাভাবিক একটা বিষয় যে আপনি বর্তমানে আপনি যখন কোনো বই কিনতে যান, সেটা 100 পৃষ্ঠা 150 পৃষ্ঠার বই হলেও যেই দামে কিনতে হয়, এটাও ধরে নেন ওরকম প্রাইসেই মানুষের কিনতে হবে, এটার বিকল্প তো কিছু নেই। হ্যাঁ, কিন্তু আমরা যেটা করেছি রবীন্দ্র রচনাবলী এবার 30 খণ্ড প্রকাশের আগে আমরা বাংলাদেশের একটা বিশ্বমানের কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একটা আলাদাভাবে কাগজ বানাতে বলেছিলাম। সেটার বারবার স্যাম্পলিং করে আমরা ভার্জিন রেজিনে এটা আমরা পুরোপুরি হোয়াইট করি না, আমরা বলেছি একদম অ্যাজ ইট ইজ, মানে আমি বলেছি যে একদম নর্মালি যেই কাগজটা বের হয়ে আসবে ওইটাই রাখতে চাই, মানে একটা ইউলিশ টাইপের। পরে আমরা কিন্তু আলাদাভাবে কাগজটা বানিয়ে নিয়েছি, যেটা আমরা হয়তো বাইরে থেকে আমদানি করলে এর চেয়ে বেশি দাম পড়তো না, হয়তো আরো কম দামের কাগজ দিয়েও করতে পারতাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে পুরো রচনাবলীতে এবার রবীন্দ্রনাথ নিজের অঙ্কিত 2 শতাধিক ছবি কিন্তু আমরা দিয়েছি। আচ্ছা, চিত্রকর্ম আপনি একটু আগে যেটা বলছেন যে ডিজিটালাইজ করা বা আধুনিকতা, ওই চিত্রগুলো আমরা দিয়েছি। আমরা 4 শতাধিক ছবি দিয়েছি, যেটা সাথে প্রয়োজন মনে হয়েছে। এবং সম্পাদক যেটা আকরাম স্যার যেটা করেছেন যে রবীন্দ্রনাথ কাউকে উৎসর্গ করেছে কোনো বই, তার সম্পর্কে তো এই যুগের ছেলে মেয়েরা আসলে জানে না, তার ছবিটা দেওয়ারও চেষ্টা করেছেন যে পাশে যে যাকে উৎসর্গ করা হয়েছে। ভালো হয়েছে এটা। চিঠি লিখেছেন কাউকে, কিন্তু আপনি তো জানেন না যে কেন কি লিখেছে, বা বোলপুরে গিয়েছে ওর কোন একটা জায়গার নাম দিয়েছেন, সেটার জন্য উনি প্রতিটা চিঠির নিচেই যেটা প্রয়োজন মনে করেছেন সেকে টিকা দিয়ে দিয়েছেন। পুরো রচনাবলীটা আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে আমরা যেটা চেয়েছিলাম যে আগামী 100 বছরের জন্য একটা রবীন্দ্র রচনাবলী তৈরি করব, আমরা মোটামুটি নিশ্চিত যে 100 বছর ধরে এই রচনাবলীটা চলবে। এবং পাতা প্রসঙ্গে আপনি যখন বলছিলেন আমার খুব মনে পড়ছিল স্যার, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সোভিয়েত রাশিয়া থেকে বেশ কিছু কাগজ আসতো, এবং সেই কাগজগুলো গন্ধটা মনে আছে, পোকা কাটতো না এবং এখনো কাটে না, মানে তলস্তয়ের 2টি বড় গল্প আমার কাছে অনেক পুরনো, প্রগতি প্রকাশনের বই, বাংলা অনুবাদ, এবং ক্রোয়েটজার সোনাটা এবং ইভান ইলিচের মৃত্যু, একই মলাটে 2টি বই গল্প, এখনো পোকা না কাটা, সেই কত আগে। না, সে তো ওরা এসব রসায়ন লাগাতো, তার ফলে বিদেশি কাগজ, এখন অনেক বিদেশি বই পোকা ঢুকতে পারে না, পোকা এরকম মানে পোকা বিরক্ত হয়ে ফিরে চলে যায় পোকাগুলো। কিন্তু এই যে রচনাবলী, এটা যেটা চিত্র শিল্প, রবীন্দ্রনাথ ছবি দেওয়ার ফলে যেটা হয়েছে, রবীন্দ্রনাথ ছবিটা তো একটা মজার ব্যাপার। রবীন্দ্রনাথ যেন নিজের বিরুদ্ধে অন্তর্ঘাত করছেন। যে রবীন্দ্রনাথকে আমরা চিনি, শান্ত সমাহিত সুন্দর রবীন্দ্রনাথ, তিনি ইচ্ছে করে ভাঙছেন নিজেকে, ভাঙচুর করে নিজের একটা অন্য ধরনের ভেতরকার একটা যন্ত্রণা, আকুতি, কেমন সেই যেমন ভয়ের একটা জায়গা তৈরি করেছেন ছবির মধ্যে। ফলে এই দুটো মিলে রবীন্দ্রনাথ, গোটা একটা রবীন্দ্রনাথকে পাচ্ছি। এইটা আগের কোনো রচনাবলীতে সেভাবে আসেনি। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আকরাম ভেবেছেন যে এটা দেওয়া দরকার রবীন্দ্রনাথকে গোটাগুটি বুঝতে হলে। না, এই উপস্থাপনাটা খুব অভিনব এবং খুবই কার্যকরী মনে হচ্ছে আমার কাছে, যে যাকে তিনি চিঠি লিখেছেন তার সম্পর্কে একটু তথ্য। এটা একটা বিশ্বকোষের মতো হয়ে উঠেছে, মানে রবীন্দ্র বিশ্বকোষের মতো, মানে সব খবর পাওয়া যাবে, যা শুরুর জায়গাটা কোথায়, আবার শ্রীশচন্দ্র মজুমদার দেখতে কিরকম ছিলেন সবই তার ছবি দিয়ে দিয়েছে। এইটা খুব দারুণ একটা কাজ হয়েছে। একটা জায়গায় এবার একটু মোড় ফিরবো আমরা, সেটি হচ্ছে যে আমরা তো রবীন্দ্রনাথের এখনো তারুণ্য কিংবা কৈশোর ওই সময় নিয়ে ভাবছিলাম। মধ্য যৌবনে যখন রবীন্দ্রনাথ পৌঁছলেন, মানব চরিত্রের এবং বৈশ্বিক প্রেক্ষাপটে যত ধ্বংসযজ্ঞ তিনি দেখলেন এবং মানব জীবনের যত সংকট তিনি দেখলেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ভারতবর্ষের রাজনৈতিক সংকট এবং বিশ্ব মানবের যে সংকট যেমন করে তিনি দেখলেন, এই দেখতে দেখতে রবীন্দ্রনাথ খুব অদ্ভুত, যেই সংকটটা এখন পুরো ভারতবর্ষ শুধু নয়, পুরো পৃথিবী জর্জরিত হয়ে আছে। রবীন্দ্রনাথ বলছেন যে ধর্ম ও ধর্মতন্ত্র এক জিনিস নয়, কিংবা মানুষের ধর্ম, এই প্রসঙ্গে যখন তিনি লিখছেন, সেই প্রসঙ্গে স্যার কি বলবেন, আমরা কেমন করে বুঝব? রবীন্দ্রনাথ কিন্তু
একটা ধারাবাহিকতার মধ্যে আছেন। একদিকে ভারতের মধ্যযুগের সাধকেরা, কবির, দাদু, রাজ্জাব, আবার আরেকদিকে বাংলার বাউলেরা, লালন ফকিরের মতো কিভাবে উপনিষদ, কবি, দাদুর, রাজ্জাব এবং বাংলার বাউল তারা মিশে গিয়ে রবীন্দ্রনাথের একটা ধর্মের চিন্তা যে মানুষ হচ্ছে যার কেন্দ্রে, মানুষ হচ্ছে যার কেন্দ্রে। এই ঘটনাটা আমার মতে ঘটেছে এই রবীন্দ্রনাথ যখন 1907 নাগাদ পরিবর্তনটা এসছে, গীতাঞ্জলি যখন লিখতে শুরু করেছেন, গোরা এবং গীতাঞ্জলি। তার আগে নৈবেদ্য পর্যন্ত প্রাচীন ভারত, হিন্দু ভারত, এইগুলো রবীন্দ্রনাথের একটু একটু ভক্তি টক্তি ছিল, হিন্দু ভারত। কিন্তু আস্তে 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 এটা আমি বলবো পূর্ব বাংলায় থাকার ফলেই এতদিন ধরে এই গ্রামীণ প্রজাদের মধ্যে, তাদের মধ্যে আর বাউলদের সঙ্গে, তার ফলে আস্তে আস্তে গীতাঞ্জলি 1907 পর থেকে রবীন্দ্রনাথের দৃষ্টিটা প্রসারিত হয়ে গেল। এবং বঙ্গভঙ্গের সময় ওই কথাটা বললেন গানে যে, ও আমার দেশের মাটি তোমার পরে থাকাই মাথা, তোমাতে বিশ্ব মায়ের, তোমাতে বিশ্বময়ী আঁচল পাতা। তো এই যে বিশ্বমা এবং দেশ এবং পৃথিবীকে একসঙ্গে মিলিয়ে দিলেন, তার ফলে রবীন্দ্রনাথের কাছে ধর্ম, রাষ্ট্রিক সীমানা, পোশাক আশাক, ভাষা সব তুচ্ছ হয়ে মানুষের একটা যেমন নিরাবরণ মনুষ্যত্বের একটা চেহারা দেখা দিল। সেই জন্যই যেখানে মানুষকে তিনি পীড়িত হতে দেখেছেন সেখানেই তিনি কণ্ঠস্বর তুলেছেন। জাপান চীনকে আক্রমণ করেছে, তখন অভিশাপ দিয়েছেন প্রায়। নগুচি যখন চিঠি লিখলেন রবীন্দ্রনাথকে, জাপান এশিয়া ফর এশিয়ানস, সাম্রাজ্য এশিয়ানদের জন্য ব্রিটিশদের তাড়িয়ে, তখন বললেন যে চায়না ইজ আনকনকারেবল, চায়নাকে হারাতে পারবে না, তুমি মানুষের কঙ্কালের ওপর সাম্রাজ্য, এশিয়ার সাম্রাজ্য তৈরি করতে পারবো না। এবং বললেন যে আই উইশ ইয়োর পিপল হুম আই লাভ নট ভিক্টরি বাট রিমোর্স, তোমার জনসাধারণ জাপানি মানুষদের আমি ভালোবাসি, তাদের আমি জয় কামনা করি না, তাদের অনুতাপ করুক তারা, এই কামনা করি। এইভাবে প্রায় অভিশাপের মতো কণ্ঠ। এবং সেইটাই আবার সভ্যতার সংকটে একই কথা বলেছেন, ইউরোপকে এক ধরনের অভিশাপ দিচ্ছেন। শেষকালে কিন্তু বলেননি যে ঈশ্বরের উপর বিশ্বাস হারানো পাপ, বলেছেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। ওই জায়গাটায় দাঁড়িয়েছে, মানুষ নিজের বিরুদ্ধে লড়াইয়ে নিজে জয়ী হবে, মানুষই শেষ পর্যন্ত জায়গা নেবে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। আমাদের ধারণা স্যার, আমরা পরবর্তীতে এসে যেমন করে দেখি রবীন্দ্রনাথ কিংবা তার মতো মানুষ যারা, তারা সত্যিকার অর্থে সেই সন্ধানটুকু পেয়েছিলেন, বিজ্ঞানটাও জেনে গিয়েছিলেন যে মহাবিশ্ব যেমন অসীম, ইনফিনিটি, মানুষও হচ্ছে অসীম। মানে উৎকর্ষের অর্থে যেমন অসীম, অধপাতের জায়গায়ও সে অসীম, তার কোনো সীমা নেই দেশে কালে মানুষের। এই জায়গাটায় আমি নাইম ভাইয়ের কাছে আরেকবার একটু যাই। সেটি হচ্ছে যে আপনারা বোধহয় এরকম একটি ঘোষণাও দিয়েছেন যে বিশেষ একটি সময় পর্যন্ত যেই নির্ধারিত মূল্য আপনারা রেখেছেন রবীন্দ্র রচনাবলীর, এই 22,500 পৃষ্ঠার, বোধহয় একটু ছাড় দেওয়ার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, আমরা স্বল্প সময়ের, এমনি আমাদের নির্ধারিত দাম হচ্ছে 40,000 টাকা, তা আমরা স্বল্প সময়ের জন্য এটা এখন দিচ্ছি 19,900 টাকায়। তো এর মধ্যে আরও কিছু বিষয় আছে, যে যেরকম গ্রামীণ ফোন আমাদের সঙ্গে এসেছে, ওরা ওদের স্টার গ্রাহকদেরকে আরও 10% ছাড় দিবে রকমারি.com এর মাধ্যমে যদি ওরা বই কিনে। আর ঢাকা ব্যাংক লিমিটেড তাদের কাছে গ্রাহকদেরকে তাদের কার্ড দিয়ে যদি কেনে তাহলে ইনস্টলমেন্টে, অর্থাৎ কিস্তিতে পরিশোধ করারও সুযোগ দিচ্ছে। তো আমরা আশা করছি যে মানে এই ছাড়টা যতদিন, আমরা চেষ্টা তো করবই যতদিন রাখা যায়, পাঠকের সুবিধা হয় ওইটুকু তো রাখার চেষ্টা করব। এটা তো খুবই খুবই ভালো। মানে 40,000 টাকা আমার কাছে খুব বেশি টাকা মনে হয় না, কিন্তু এখন 19,900 টাকা, মানে এখন কিন্তু 19,900 টাকায় কিনতে পারছে। 19,000 টাকাও খুব বেশি টাকা না। আমাদের এখানে অনেক মানুষ আছেন যারা এক বেলায় 19,000 টাকা খেয়ে ফেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে আপনি যদি চিন্তা করেন, মানে আমরা তো চেষ্টা করছি, আমরা তো একদম ব্যক্তিগত উদ্যোগে আমরা রচনাবলী প্রকাশ করেছি। পশ্চিম বাংলায় কিন্তু মানে রাষ্ট্রীয় সাহায্য নিয়ে এই রচনাবলীগুলো প্রকাশ হয়।
তারপর আমরা যখন ওখান থেকে বাংলাদেশে এনে পড়েছি বা আমরা যখন কিনেছি, তার দামও কিন্তু একদম এই দামের চেয়ে খুব কম হয় না, মানে কনভার্ট না করার সেই পরে। হ্যাঁ, সেই তা আর আমরা বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে সবই আসলে ব্যক্তিগত উদ্যোগে। এবং আপনি যদি দেখেন, আমরা প্রথম রচনাবলী প্রকাশ করলাম, একটু পাঠক সমাবেশ করলো, আবার আমরা এখন 30 খণ্ডে করলাম। রাষ্ট্রীয় উদ্যোগে কিন্তু রবীন্দ্রনাথের চর্চা ওইভাবে হয়নি, গান টান বাজানো রাষ্ট্র তো ছাড়া ধরেন এখন আসলে। সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করবে, ওইদিকে বেশি মনোযোগ। এখন আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে সাধারণ মানুষকেই ভাবতে হবে। সাধারণ মানুষ যারা অনুরাগী মানুষ, যারা বুদ্ধিবৃত্তিক আয়োজনের সাথে আছেন, কিংবা মানুষ নিয়ে যারা ভাবছেন, তারাই তো আসলে করবেন। বিশেষ করে স্যারদের মতো মানুষ যারা আছেন, তারা এইসব বিষয়ে আমাদেরকে ধমক দেবেন, শাসন করবেন, নির্দেশনা দেবেন, এবং আমরা সেই পথে হাঁটব। স্যার, আরেকটি জায়গায় আপনাকে যখন পেয়ে গেছি, আর আবার কবে আপনি আসবেন তারপরেও জেনে নিই, সেটি হচ্ছে যে রবীন্দ্র চর্চা শব্দটা যখন আমরা বলি, আপনি খুব ছোট করে ওই প্রসঙ্গটা এনেছিলেন আগের আলোচনায়। সেটি হচ্ছে যে বাংলাদেশ রবীন্দ্রনাথকে একভাবে তৈরি করেছে। মানে রবীন্দ্রনাথের যখন তিনি তার গ্রামীণ জীবনের মধ্যে ঢুকলেন, এখানে জমিদারি দেখার অংশ হিসাবে এলেন, তো নামকাও আসছে জমিদার, ওর ভিতরে তো কোনো ওর ভাষার জমিদারিত্ব আছে, যে ভাষা যেরকম করে আমরা এখন বলতে পারি, কত শব্দ রবীন্দ্রনাথের হাতে তৈরি করা। জমিদারের সঙ্গে আসমানদারি, উনি বলেছেন আমি জমিদারের সঙ্গে আসমানদারিও করি। হ্যাঁ, তো সেই জায়গাটায় স্যার আপনি যদি বলেন যে এই যে পূর্ববঙ্গ, তখনকার পূর্ববঙ্গের প্রকৃতি, নিসর্গ, এবং আপনি বলছিলেন বাউলদের প্রসঙ্গ, চাষিদের, সহজ সাধারণ মানুষ, সাধারণ মানুষের জীবন, রবীন্দ্রনাথকে এই একই সাথে আমরা যখন দেখি, রবীন্দ্রনাথ একই সাথে বৈশ্বিক, একই সাথে বিশ্ব মানবতার সাথে সংযোগ সেতু তৈরি করে দিচ্ছেন। এই যে সংযোগ সেতু তৈরি করবার যে একজন সূক্ষ্ম কারিগর, এই কাজটি রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব হয়েছিল কিভাবে? কিভাবে তিনি পারেন? না, যেটা হয়েছিল যে আমি আগের একটা গল্প বলি ছোট্ট। নিশ্চয়ই রবীন্দ্রনাথ স্টিভেনসন বলে একজন স্যার, আমি মাঝখানে একটু আপনাকে থামাই, আমরা একটা ব্রেকে যেতে হবে, আমাদের সময় হয়েছে। ফিরে সেই প্রসঙ্গেই আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, খুব বেরসিকের মতো স্যারকে আমি থামিয়েছি, কিন্তু একটা বিশেষ প্রয়োজনে একটা বিরতিতে যাব। আমরা ফিরে আসবো একটু পরেই। সুপ্রিয় দর্শক, আমরা একটা বিরতি বলেছিলাম, ছোট বিরতি নেব, কিন্তু বিরতিটা বড় হয়েছে কারণ ঘটনাটি বড়, অপরাধের সীমাটাও বড় ছিল 1971 সালে, এবং আমরা পুরো দেশ, পুরো বাংলা ভাষাভাষী মানুষ 1971 সালকে যারা জানি, তারা যারা স্বজন হারিয়েছে, যারা সেদিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে নিজেদের জীবন, এমনকি উদ্বাস্তু শিবিরে জীবনযাপন কাটিয়েছে উদ্বাস্তু হিসাবে, সেই সব স্মৃতি নিয়ে নিশ্চয়ই আমরা একটা বড় স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের পথে আমরা হাঁটি, যেটি আরো অনেক আগে হওয়ার কথা ছিল, মুক্তিযুদ্ধের পরপরই হওয়ার কথা ছিল, 44 বছর ধরে চলছে। স্যার, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে এই রবীন্দ্রনাথের প্রসঙ্গ তো বলে শেষ করা যাবে না, এক। দুই নম্বর হচ্ছে স্যার, একটা জায়গা আমি মোটা দাগে দেখতে চাই। অখণ্ড ভারতবর্ষ যদি দেখি, পাকিস্তানের কথা বাদ দিই, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ খুব কাছাকাছি আমরা, ভাষা যেহেতু এক, এবং পুরো ভারত, এই দুটি জায়গায় ভারতবর্ষের, বাংলাদেশ এবং ভারত, বুদ্ধিবৃত্তিক যে লড়াই, আমি বলি যে সৃজনশীলতার লড়াই, রবীন্দ্র পরবর্তীকালে একটা লম্বা সময় পার হয়েছে, এর মধ্যে পশ্চিমে উত্তর আধুনিকতার হাওয়া বয়েছে এবং সেটার ছাপ পড়েছে এদিকে। সেই লড়াইয়ে চলতে 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 এখনো রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হন, নজরুল প্রাসঙ্গিক হন, মানিক বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক হন, কিংবা শরৎচন্দ্র প্রাসঙ্গিক হন আমাদের এখানে, এমনকি রোকেয়ার কথা আমরা অবশ্যই তুলে আনতে হয় আমাদেরকে। এই সাংস্কৃতিক লড়াইটা স্যার এখন আপনি কেমন দেখেন? যে আপনার তো একটা লম্বা ভ্রমণ জীবনের, এই সাংস্কৃতিক লড়াইটা আজকের যে তরুণরা আজকের এই অনুষ্ঠান যারা দেখেন, কিংবা আমাদের সাথে যাদের যোগাযোগ হয়, আমরা আপনার কাছ থেকে কি জেনে নেব? দেখো, পশ্চিমে অনেক তত্ত্বের উদ্ভব এবং বিলয় হয় একটার পর আরেকটা। পশ্চিমের সভ্যতা, সংস্কৃতি, প্রযুক্তি, প্রকৌশল, এগুলো অনেক এগিয়ে গেছে। তার শিল্পের ভিত্তি, বাণিজ্যের ভিত্তি, অর্থনৈতিক ভিত্তি, রাজনৈতিক ক্ষমতা আলাদা, এবং আমরা ওই নামগুলো নিয়ে ঝুলে পড়ি।
কোনটা স্ট্রাকচারালিজম, কোনটা পোস্ট স্ট্রাকচারালিজম, ডিকনস্ট্রাকশন, কোনটা পোস্ট মডার্নিজম, আমরা চেষ্টা করি তাদের অনুকরণে লেখার। কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো একটা লেবেল দিয়ে কোনো কবিতা বা রচনার গুণাগুণ বিচার করা যায় না। এখানেও আমি আমার সেই রক্ষণশীল মূর্তিটাই আমি প্রকট করছি। কিন্তু চলছে চলছে এবং লেখাটাও চলছে। কিন্তু যেটা হয় যে আমি মনে করি আমি কবিতা সামান্যই লিখি, কিন্তু কবি আমার অনেক বন্ধু আছেন, ছিলেন, তারা যখন কবিতা লেখেন এবং কবিতা যখন আমাকে দুলিয়ে দেয়, আমি তার কাছে মাথা নিচু করি। আমি দেখি না তার কি লেভেল। এই লড়াইটা চলছে ভারতে, একভাবে লড়াইটা চলছে ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে, হিন্দু ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই চলছে। রাষ্ট্রতন্ত্র যখন একনায়ক হওয়ার চেষ্টা করে এবং এই এই বিশেষ করে হিন্দু ধর্মের যে জাত বিভেদ আছে, জাত বৈষম্য, দলিতদের উপর যে অত্যাচার হয়েছে, তোমরা জানো যে ভারতের ছাত্ররা, বিশেষ করে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক সময় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও প্রতিবাদ করেছে। এই বৌদ্ধিক প্রতিবাদ চলে, কবিরাও প্রতিবাদ করেন। সব কবি সমানভাবে করেন না। অনেক কবি বা লেখক তারা হয়তো কর্তাভজা হয়ে যান, অভিনেতা গায়কেরা যেমন হন সবাই হয়ে যান, কিন্তু আবার একটা প্রতিবাদী কণ্ঠস্বরও ভারতে তৈরি হয়েছে। সেরকম বাংলাদেশেও নিশ্চয়ই আছে। আমি যদিও বাংলাদেশে প্রায়ই আসি,